আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার, তাই না? এই চ্যাপ্টারের উপর আমরা ইতিপূর্বে 4টা পর্ব শেষ করে ফেলেছি এবং এটা আমাদের 5ম পর্ব। এই পর্বে আমরা পার্ট 10 ও 11 একসাথে শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করে ফেলি। আগের পর্বগুলো না করে কিন্তু এই পর্বে আসবে না, ঠিক আছে? শুরু করি তাহলে। রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির রূপান্তর। টাইটেল আমাদের প্রথমে সব সময় প্রত্যেকটা পার্ট পড়ার সময় আমাদের আগে টাইটেলের দিকে একটুখানি নজর রাখা লাগবে। হ্যাঁ, এখানে বলছি কি রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির রূপান্তর। আচ্ছা, বিষয়টা বলছে দেখো, যখন তুমি মোমে যখন তুমি আগুন জ্বালাও মোমবাতিতে, কি পাও? কি পাও তুমি এখান থেকে? এক নম্বর কথা, আলো পাও, তাই না? আলো পাও, তার মানে কি আলোক শক্তি পাও। এরপরে কি, তুমি মোমের ভিতরে যদি হাত নিয়ে যে রেখে দাও, তোমার হাত কি পুড়ে যাবে না? তার মানে কি তাপ পাও, তোমার হাতে তাপ পায়, তার মানে তাপ শক্তি পায়। মোমে কি হচ্ছে, এই যে আগুন জ্বলার ফলে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এরপর আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। এইটা কি, এই রাসায়নিক বিক্রিয়ায় তাপের রূপান্তর হচ্ছে। বোঝা গেছে? আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে যে হচ্ছে গ্যাসের চুলা থেকে আমরা কি পাই? তুমি রাত্রেবেলা যদি গ্যাসের চুলা জ্বালাও তাহলে কি আলো পাও না তুমি? এছাড়া কি গ্যাসের চুলার মাধ্যমে আমরা রান্না করি, তার মানে গ্যাসের চুলা থেকেও তাপ শক্তি পাই, আলো পাই। তার মানে গ্যাসের চুলার এটাও কি একটা রাসায়নিক বিক্রিয়াই না? একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু। ওকে, এখন আমরা জাস্ট এখানে রিডিং করে ফেলি। তোমরা মোম জ্বালালে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় তা জেনেছো। এবার বলো তো, এখানে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটেছে? জ্বলন্ত মোমের কাছাকাছি হাত নিলে হাতে গরম লাগে, আবার অন্ধকারে মোম জ্বালালে আমরা এর আশেপাশে দেখতে পাই। তাহলে এই কথা থেকে বলা যায় মোম জ্বালানোর ফলে তাপ শক্তি উৎপন্ন হয় বলে হাতে গরম লাগে, আর আলোক শক্তি উৎপন্ন হয় বলে অন্ধকারে মোম জ্বালালে আমরা আশেপাশে দেখতে পাই। একদম সিম্পল বিষয়। দেন, মোম একটি রাসায়নিক বস্তু। একে পোড়ালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেছে? শেষ। একইভাবে গ্যাসের চুলায় গ্যাস জ্বালালেও গ্যাস দিয়ে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে প্রচুর তাপ শক্তি ও আলোক শক্তি উৎপন্ন করে। উৎপন্ন তাপ শক্তিতে আমরা রান্নাবান্না কাজ করি। সিম্পল বিষয় ছিল এখানে। শেষ। আমাদের রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর কিভাবে ঘটতেছে, কি ঘটতেছে, শেষ। সিম্পল, 2টা উদাহরণ ছিল, শেষ। এখন এখানে দেখো কাজ দেওয়া আছে, এই একটা কাজ দেওয়া আছে, দেন এইখানে একটা কাজ দেওয়া আছে, এরপরে আরেকটা কাজ দেওয়া আছে, 3টা। এই 3টা কাজ আমরা আজকে সলভ করে ফেলবো, ঠিক আছে? 3টা কাজ দেওয়া আছে। এখন এই 3টা কাজের ভিতরে কিছু বিষয় আছে, যে খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া। প্রথম কাজে দেখো খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া। দ্বিতীয় কাজে কি আছে? চুন ও ভিনেগারের বিক্রিয়া। তোমরা চুনও ছিল না, ভিনেগারও ছিল না, সমস্যা নাই। ওইখানে তোমার কি ছিল? ওইখানে ছিল খাবার সোডা ছিল, লেবুর রস ছিল, এগুলো ছিল না, ঠিক আছে? আমি জেনে দিব, সমস্যা নাই। এরপরে আছে হচ্ছে চুনের সাথে পানির বিক্রিয়া। তার মানে 3টা বিক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? শেষেরটা কি ছিল? চুনের সাথে পানির বিক্রিয়া। দ্বিতীয়টা হচ্ছে চুনের সাথে ভিনেগারের বিক্রিয়া, আর প্রথমটা হচ্ছে খাবার সোডার সাথে লেবুর রসের বিক্রিয়া। এখন কথা হচ্ছে খাবার সোডার জিনিসটা কি, আর খাবার সোডার 3টা নাম হয়। ঠিক আছে? এই যে আমি এখানে লিখে দিছি। তোমরা কি করবা তাহলে? এখনই তোমরা এটা নোট করে ফেলবা। খাবার সোডার ইংলিশ নাম কি? বেকিং সোডা। খাবার সোডার রাসায়নিক সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট। এই যে সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, O3 আর কি, ঠিক আছে? এই যে আমি এখানে লিখে দিছি সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করে ফেলানো লাগবে, এটা কিন্তু এমসিকিউ দিবে। খাবার সোডার যে আরো নাম তাহলে কয়টা নাম বললাম? খাবার সোডা, বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? 3টা নাম বললাম আমরা। রাসায়নিক সংকেতটা মুখস্থ করে ফেলানো লাগবে। ওকে, কোনো উল্টা পাল্টা যেন না হয়, ঠিক আছে ভাইয়ারা? একদম সুন্দর মতো মুখস্থ করে ফেলবা এগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন আমরা এখান থেকে যদি পড়ি, প্রয়োজনীয় উপকরণ লাগবে না। এখন পদ্ধতি, টেস্ট টিউবে কিছু খাবার সোডা নিতে বলতেছে। এই যে এই সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা টেস্ট টিউবের ভিতরে নিতে বলতেছে। এরপর ডপার দিয়ে আস্তে আস্তে লেবুর রসে, আচ্ছা লেবুর রস, এখানে লেবুর রসটা কি? আমরা তো নর্মাল লেবুর রস জানি, আর লেবুর রসের ভিতরে কোন অ্যাসিড থাকে এটা কি জানি? এটা মুখস্থ করে ফেলবা। লেবুর রসের ভিতরে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর রসের ভিতরে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর রসের ভিতরে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে? এইবার ড্রপার দিয়ে আস্তে আস্তে লেবুর রস টেস্ট টিউবে যোগ করো। ড্রপার বলতে কি? ওই যে ফোটা করে পানি পড়ে, দেখছো না তোমরা? ড্রপ বলে যেটা, ঠিক আছে? ওই ড্রপার দিয়ে কি বলতেছে? লেবুর রস টেস্ট টিউবের ভিতরে, মানে ওই বেকিং সোডার ভিতরে ড্রপ দিয়ে ফোটা করে জয়েন মানে দিতে বলতেছে। তাহলে কি দেখতে পাচ্ছ? এইটা এখন আসলে তোমরা তো সরাসরি বিক্রিয়া করতে পারবা না, তাই না? খাবার সোডা কি তোমরা পাবা কোথাও? লেবুর রস হয়তো বা পাইতে পারো, খাবার সোডা অনেকেই অ্যাভেলেবল পাবা না। এখন কিছু করার নাই, দেখে মুখস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে? আচ্ছা, গ্যাসের বুদবুদ উঠছে, হ্যাঁ প্রচুর গ্যাসের বুদবুদ উঠছে।
টেস্ট টিউবের তলায় স্পর্শ করে দেখো হাতে ঠান্ডা লাগছে। তার মানে খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয়? কি হয়? তাপ শক্তি উৎপন্ন হয় না, এখানে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয় না, উল্টা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে খাবার সোডা লেবুর রসে বিক্রিয়া দিলে কি হয়? ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, লেবুর রসে প্রচুর সাইট্রিক অ্যাসিড যা বেকিং সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট, এই যে সোডিয়াম সাইট্রেট, দেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর কি আছে পানি তৈরি করে, এই যে পানি। ঠিক আছে, আমরা যে বুদবুদ দেখতে পাই তা কার্বন ডাই অক্সাইড ছাড়া কিছুই নয়। এখন এই যে আমরা এতখানি বিষয় যেখানে লাইন যে রিডিং যে পড়লাম, এই যে এইগুলো দেন এগুলো, এর ভিতরে পড়া বিষয়টা হচ্ছে যে কি খাবার সোডার সাথে লেবুর রস বা সাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া দিলে কি হয়? বুদবুদ তৈরি হয় এবং ওই হচ্ছে টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে যায়। জাস্ট পড়ার বিষয় এতটুকু। কি খাবার সোডার সাথে লেবুর রসের বিক্রিয়া দিলে কি হয়? যে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হয়। এই যে বুদবুদ দেখি তা কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কিছু না, কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হয় আর ওই টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে যায়। এখানে পড়ার মতো কিছু নাই, জাস্ট এই জিনিসটাই। আর আরেকটা জিনিস এইটা মনে রাখা লাগবে যে হচ্ছে কয়টা জিনিস উৎপন্ন হচ্ছে, কি কি উৎপন্ন হচ্ছে, এটা আমাদের মনে রাখা লাগবে। তার মানে এখান থেকে মনে রাখার বিষয়টা কি? এক্স্যাক্টলি জাস্ট খালি এই লাইনটা, বেকিং সোডার সাথে সোডিয়াম সাইট্রেট যোগ, সাইট্রিক অ্যাসিড যোগ করলে সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। শেষ। কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে বুদবুদ আকারে উৎপন্ন হয়। শেষ। এই লাইনটা এখানে পড়ার মতো, এছাড়া আর পড়ার মতো কিচ্ছু নাই। ঠিক আছে, টেস্ট টিউবে স্পর্শ করলে ঠান্ডা লাগার কারণ কি? কারণ এই বিক্রিয়ায় তাপশক্তি হ্রাস পায়, তা না হলে ঠান্ডা লাগতো না। সিম্পল বিষয়। শেষ। তার মানে আমি আবার যদি বলি, এখান থেকে আমার মনে রাখার কি কি বিষয়? প্রথম কথা হচ্ছে বেকিং সোডার তিনটা নাম, খাবার সোডা বা বেকিং সোডা বা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এই নাম মুখস্থ করা লাগবে। দেন হচ্ছে লেবুর রসের ভিতরে সাইট্রিক অ্যাসিড থাকে, এটা মনে রাখা লাগবে। দেন বেকিং সোডার সাথে লেবুর রস বা সাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া দিলে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাই অক্সাইড, পানি উৎপন্ন হয়। আর এই কার্বন ডাই অক্সাইডটা বুদবুদ আকারে উৎপন্ন হয়, আর যখন বিক্রিয়াটা হয় তখন পরিবেশটা বা হচ্ছে তাপশক্তির হ্রাস পায় বা ঠান্ডা হয়ে যায়। সিম্পল বিষয়। শেষ। পরে বিক্রিয়াতে আমরা যাই। এখন তোমরা বেকিং সোডার সাথে লেবুর রসের বদলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড যোগ করে দেখো। এখন বিষয় হচ্ছে এটা তোমাদেরকে নিজেদেরকে করতে বলতেছে, নিজেদেরকে যখন করতে বলতেছে, এখন তোমাদের কাছে তো নাই, তোমরা কিভাবে করবা? তোমরা এখান থেকে এটা না করলেও চলবে, কিন্তু এটা মনে রাখা লাগবে যে হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড, আর এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা। তার মানে ওই যে আমি যে নোটটা করতে বলছিলাম, ওই নোটের ভিতরে কিন্তু লিখে নিবা, এইটা লিখে নিবা। এরপরে হচ্ছে লেবুর রসের ভিতরে যে সাইট্রিক অ্যাসিড থাকে এটা লিখে নিবা, আর ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড বা এইটার সংকেত হয়েছে এইটা। এই তিনটা জিনিস লিখে নিবা কিন্তু। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় বিক্রিয়াতে চলে আসি, চুন ও ভিনেগারের রাসায়নিক বিক্রিয়া। তাহলে ভিনেগার সম্পর্কে মানে আমরা কি বললাম? ভিনেগারের অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর ভিনেগারের সংকেত হচ্ছে এটা। ঠিক আছে, এখন বলছি এই চুন আর এই অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের মধ্যে কি বিক্রিয়া হচ্ছে সেটা আমরা পর্যবেক্ষণ করবো। এখন কথা হয়েছে চুনের সংকেতটা কি, সেটাই তো আমরা জানি না। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা কি পড়ছি? আমরা কয়েকটা জিনিস পড়ছি। চুনের সংকেত পড়ছি, স্যাকলাইম পড়ছি, এরপরে হচ্ছে চুনের পানি পড়ছি, চুনা পাথর পড়ছি, এরপরে হচ্ছে কুইক লাইম পড়ছি, তাই না? সব এখন মাথার ভিতরে গোলমাল পেকে গেছে, তাই না? সব মাথার ভিতরে গোলমাল পেকে গেছে। এখন আমার কি উচিত? এখন আমার উচিত এই গোলমালটা ভেঙে দেওয়া। ঠিক আছে, এখন আমার উচিত এই গোলমালটা ভেঙে দেওয়া। আমি লিখে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আমি লিখে দিই, পেনটা কই? ওকে, তাহলে সরি কালার দেখা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করিনি। এখন প্রথম কথা হয়েছে চুনা পাথর। আচ্ছা, উল্টা করে লিখি তাহলে বুঝতে ইজি হবে। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা জানি, এবার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে আমরা চিনি, আর একটা চিনি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই তিনটার ভিতরে আমাদের যত ব্যাস, ক্যালসিয়াম কার্বনেটকে বলা হচ্ছে চুনা পাথর। চুনা এগুলো কিন্তু লিখে নেওয়া লাগবে ভাইয়া, এগুলা যেইভাবে আমি ক্লিয়ার করতেছি তোমাদের জীবনেও তোমরা নিজেরা ক্লিয়ার করতে পারবা না। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে সরাসরি চুন। ঠিক আছে, যত বেড়া হয়েছে এই ক্যালসিয়াম অক্সাইড ছিল, এটা হাইড্রোক্সাইড না। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড ছিল, এটা হাইড্রোক্সাইড না। যত বেড়া বাঁধবে তোমার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে বলা হয় চুনের পানি। প্রথমত চুনের পানি বলা হয়, চুনের পানি। দেন এটাকে আরো নামে ডাকা হয়, আরো নাম হচ্ছে লাইম ওয়াটার বলা হয়, লাইম ওয়াটার বলা হয়। দেন বলা হয় হচ্ছে কুইক লাইম। একই জিনিসের কতগুলো নাম, কুইক লাইম।
আরো একটা নাম আছে, আরেকটা নাম কি? স্যাকলাইন। ঠিক আছে, স্যাকলাইন, স্ল্যাক লাইন। ইজি ইজি, আমি এই যে ইজি করে দিছি, এতক্ষণ হয়তো বা কঠিন লাগছে, এখন কিন্তু ইজি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, লিখে দিছি নাও। এরপরে ওকে, এই যে তার মানে চুন আর ভিনেগার, ভিনেগারের সংকেতটা অ্যাসিটিক অ্যাসিড, এই যে সংকেত করে ফেললাম। এখন বলছি চুন আর ভিনেগারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। সোজা বিষয় হচ্ছে এখানে এই যে যা যা লেখা আছে তুমি এখানে লেখা বললে পাবা কি, যে হচ্ছে চুন আর ভিনেগারের যখন বিক্রিয়া হবে তখন হবে কি, তুমি হচ্ছে গরম লাগবে। তুমি যদি টেস্ট টিউবে যদি হাত দিয়ে দেখো তখন দেখবে যে হচ্ছে গরম লাগতেছে, তার মানে কি হচ্ছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখন তোমরা কি জানো যে হচ্ছে চুন হচ্ছে একটা ক্ষার। এখন বিষয় যে এই বিষয়টা বুঝতে হলে যে তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে না, অম্ল, ক্ষার, প্রশমন, এই টাইপের একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা যখন পড়বা তখন এই জিনিসটা আরো ইজি হয়ে যাবে। আমি এখানে নর্মালি একটু একটু করে অল্প অল্প করে বলে দিচ্ছি, অল্প অল্প করে বলে দিই আমি এখানে। চুন, চুন হচ্ছে ক্ষার, ক্ষার। আর আর কি, চুন। আর ভিনেগার হচ্ছে অ্যাসিড, তাই না? ভিনেগার, ওই যে অ্যাসিটিক অ্যাসিড বললাম, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড, নাম থেকে বোঝা যাচ্ছে অ্যাসিড, অ্যাসিড। এখন এইখানে মাথায় রাখা লাগবে যে হচ্ছে ক্ষার আর অ্যাসিড যখন তুমি একসাথে নিয়ে বিক্রিয়া করাবা, ক্ষারের ভিতরে যখন অ্যাসিড বা অ্যাসিডের ভিতরে যখন ক্ষার নিয়ে বিক্রিয়া করাবা তখন সেখানে লবণ উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে। আর এই যে লবণ উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটাকে তখন বলা হয় হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে তখন কি বলা হয়, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, বিক্রিয়া, বিক্রিয়া। তার মানে কি, যে বিক্রিয়ায় ক্ষার ও অ্যাসিড বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় ক্ষার ও অ্যাসিড বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা কিন্তু লাগবে ভাইয়া, মুখস্থ করে ফেলো। আমি আবার বলে দিচ্ছি, যে বিক্রিয়ায় ক্ষার ও অ্যাসিড বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। ওকে, এখন দেখো এখানে তার মানে তোমার মাথায় রাখা লাগবে কি, এই যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কি, চুন, চুন কি, চুন হচ্ছে ক্ষার। মানে এখানে লিখে দেওয়াটা বেটার ছিল, আপনি লিখে যখন ফেলছি আর কি করব। আর অ্যাসিটিক অ্যাসিড, এটা তো অ্যাসিড। এই যে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম অ্যাসিডেট, এটা হচ্ছে একটা লবণ, এইটা হচ্ছে একটা লবণ। এটা কি, এটা হচ্ছে লবণ, লবণ। ঠিক আছে, এটা হচ্ছে লবণ আর পানি উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে লিখে দিছে দেখো, চুন হলো ক্ষারীয় পদার্থ, অ্যাসিটিক অ্যাসিড হলো অম্লধর্মী বা অ্যাসিড পদার্থ, আর উৎপাদিত ক্যালসিয়াম অ্যাসিটেট হলো হচ্ছে নিরপেক্ষ পদার্থ বা হচ্ছে লবণ। লবণ কি, লবণ হচ্ছে নিরপেক্ষ পদার্থ, লবণ হচ্ছে নিরপেক্ষ পদার্থ। এই যে ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট CH3COO আর পুরাটা ব্র্যাকেট দিয়ে 2, এটা কিন্তু ওই যে ওই শীটের ভিতর লিখে নিবা, ওই পেজের ভিতর লিখে নিবা। ঠিক আছে, মাথায় থাকে যেন, লিখে নিবা, লিখে নিয়ে তারপরে মুখস্থ করে ফেলবা। এখন অম্লধর্মী উৎপাদিত ক্যালসিয়াম অ্যাসিড নিরপেক্ষ পদার্থ আছে। এ জাতীয় বিক্রিয়া যেখানে বিপরীতধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। শেষ, প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা কিন্তু আমি পড়া ফেলছি। তার মানে এই চুন আর ভিনেগারের বিক্রিয়া দ্বারা এই যে বিক্রিয়াটা আমরা পড়লাম, এখানে আমার কি কি মূলত পড়া লাগবে, এখানে আমার মূলত কি কি পড়া লাগবে। প্রথম জিনিস আমার মনে রাখা লাগবে যে হচ্ছে চুন আর অ্যাসিটিক অ্যাসিড, এগুলা চুন হচ্ছে অ্যাসিড আর অ্যাসিডিক চুন হচ্ছে ক্ষার, আর অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া থেকে উৎপন্ন হয় লবণ, যেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। শেষ। আর প্রশমন বিক্রিয়ার সময় সবসময় কি হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে চুন ও ভিনেগারের বিক্রিয়া থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, আর হচ্ছে প্রশমন বিক্রিয়া হচ্ছে বা লবণ উৎপন্ন হচ্ছে। শেষ। এখানে আর পড়ার মতো কিছু আছে, এই বিক্রিয়াটা পড়বা, আর যে দুইটা ইনফরমেশনের কথা বললাম ইনফরমেশন দুইটা পড়বা। আবারও কি আমি বলবো, আবারও বলি, চুন, ক্ষার, ভিনেগার, অ্যাসিড। আর যখন ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়া হয় তখন লবণ উৎপন্ন হয়, আর যখন ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়া হয়ে লবণ উৎপন্ন হয় তখন তাকে কি বলা হয়, প্রশমন বিক্রিয়া বলা হয়। এই যে এই প্রশমন বিক্রিয়াটা আমরা মুখস্থ করে নিব। শেষ। আর প্রশমন বিক্রিয়া কি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, আর ওইখানে কি হচ্ছিল, এখানে খাবার সোডা লেবুর রসের মধ্যে বিক্রিয়ার মধ্যে কি হচ্ছিল, তাপ শক্তি উৎপন্ন কি হচ্ছিল, এখানে কি তাপ শক্তি উৎপন্ন হচ্ছিল, তাপশক্তি উৎপন্ন হচ্ছিল না, তাপশক্তি কমে যাচ্ছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক আছে, শেষ। আমাদের দুইটা বিক্রিয়া পড়া শেষ, লাস্ট ওয়ান বিক্রিয়া আছে, তারপরে এমসিকিউ সলভ করে ফেলবো। এখন এখানে এইটা কি, এটা হচ্ছে চুনের সাথে পানির বিক্রিয়া। এইটা কি চুনের সাথে পানির বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিন্তু তোমরা সরাসরি করে দেখতে পারো, দোকান থেকে একটুখানি চুন কিনে নিয়ে যাবা। কোন চুন এগুলো বুঝতেছো,
কোন চুন? ওই যে দাদা নানারা যে খায় ওই চুন হইলেও কিন্তু হয় মনে হয়। ঠিক আছে, চুনের সাথে পানির বিক্রিয়া, তুমি এই চুনের সাথে একটুখানি পানি মিশায় দেখিও কি হয়, দেখবে যে ওইখানে অনেক গরম টকবক টকবক করে ফুটতেছে। ঠিক আছে, দেখতে পাবো তোমরা এখানে। আচ্ছা, এইখানে যে বিষয়টা আমাদের এখানে আছে, এই যে বিকার অনেক, ওহো সরি ছোট করে রাখছিলাম, বিকার অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, আর বিকারের মিশ্রণটি পানি ফুটানোর সময় যে টকবক করে অনেকটা সেরকম হচ্ছে। মানে কি, এই চুনের সাথে যখন পানি একটা বিকারের ভিতর বা একটা পাত্রের ভিতরে নিয়ে মিশ্রণ করতেছে, তখন মিশ্রণটি হওয়ার সময় কি পানি ফুটানোর সময় যেরকম টকবক করে অনেকটা সেরকম হয়। এখানে চুনে পানি যোগ করার ফলে চুন ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা এখন আমাদের মুখস্থ করে ফেলা লাগবে। চুনের সঙ্গে কি ছিল? ক্যালসিয়াম অক্সাইড। পানি যোগ করলে কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। শেষ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্যাকলাইম নামেও পরিচিত। এই যে কতগুলা নাম ওইখানে আমি লিখে দিছিলাম। ঠিক আছে, এই বিক্রিয়া প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে একমাত্র তাপ শক্তি হ্রাস পাচ্ছে কোন বিক্রিয়াতে? একমাত্র তাপ শক্তি হ্রাস পাচ্ছে খাবার সোডা লেবু রসের বিক্রিয়াতে। বাকি চুন আর ভিনেগারের বিক্রিয়া, দেন চুন আর পানির বিক্রিয়া, এগুলোর ভিতরে কি হচ্ছে? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। শেষ। এরপরে কি? আর পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বা লাইম ওয়াটার বলা হয়। ঠিক আছে, এই তো এটা তো লিখে দিলাম। এরপরে উপরে পরীক্ষাতে ধরনের সাসপেন্স কি বাবা, এখানে আর কিছুই নেই। শেষ। আমরা যা পড়ছি আপাতত বোঝা গেছে। তো এখন আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি। এই চ্যাপ্টার মানে এই পাঠে তেমন একটা কিছুই নেই। মোম প্রজ্বলনে কোন শক্তির পরিবর্তন ঘটে? রাসায়নিক শক্তির পরিবর্তন ঘটে। দেন লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। দেন খাবার সোডা ও লেবুর রসে বিক্রিয়ায় কয়টি যৌগ উৎপন্ন হয়? এই দেখছো আমি বলছি কিন্তু যৌগ মুখস্থ করে না লাগবে। কই, এই যে খাবার সোডা আর সাইট্রিক অ্যাসিড এর বিক্রিয়ায় কয়টা যৌগ উৎপন্ন হয়? এই একটা কার্বন ডাই অক্সাইড, পানি, সোডিয়াম সাইট্রেট, তার মানে 3টা। তার মানে এখানে কত হবে? কোথায় গেল? এই যে 3টা। দেন চুন ও অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম অ্যাসিডেট পানি, এটা কোন ধরনের বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। আমরা কিন্তু পড়ে আসলাম চুন আর অ্যাসিড। চুন কি ক্ষার, তার মানে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। ক্যালসিয়াম অ্যাসিড হচ্ছে একটা লবণ, তার মানে এটা একটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কাকে বলে? মাথায় দেওয়া আছেই। ভিনেগারে চুন যোগ করলে কোনটি উৎপন্ন হয়? ভিনেগারে চুন যোগ করলে কোনটি উৎপন্ন হয়? আমরা সরাসরি বিক্রিয়াটা দেখে আসি। ভিনেগারের ভিতরে যদি চুন যোগ করা হয়, কোথায়, এই যে ভিনেগারের ভিতরে যদি চুন, এই যে ভিনেগার কি অ্যাসিডিক অ্যাসিড আর ক্যালসিয়াম অক্সাইড, যদি চুন যোগ করা তাহলে কি হয়? ক্যালসিয়াম অ্যাসিডের উৎপন্ন হয়, তাই না? ক্যালসিয়াম অ্যাসিডের উৎপন্ন হয়। কই, এই যে ক্যালসিয়াম অ্যাসিডেট উৎপন্ন হয়। আচ্ছা, ওইখানে মনে হয় ভুল লিখছে, একটু ভুল লিখছে। এই যে সামনে ক্যালসিয়াম দিতে মনে ভুলে গেছে ওইখানে। উত্তর তো হবে এইটা ক্যালসিয়াম অ্যাসিডেট। দেখি এখানে ক্যালসিয়াম অ্যাসিডেটের সংকেত তো মনে ভুল লেখা আছে। কই গেল ক্যালসিয়াম অ্যাসিডেট? হ্যাঁ, এই যে এখানে ক্যালসিয়াম লেখা লাগবে, ক্যালসিয়াম লেখেনি। ঠিক আছে, এখানে ক্যালসিয়াম লেখা থাকা লাগবে, এখানে ক্যালসিয়াম থাকবে। ক্যালসিয়ামটা এরা লেখে নাই, এটা মিস্টেক ওদের। ঠিক আছে, ক্যালসিয়াম অ্যাসিড উৎপন্ন হয়। শেষ। এরপর কোনটি ভিনেগারের সংকেত? এই যে পড়ে আসছে কিন্তু, ভিনেগারের সংকেত কি? এইটা অ্যাসিটিক অ্যাসিড। প্রশমন বিক্রিয়া কি উৎপন্ন হয়? প্রশমন বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ পানি উৎপন্ন হয়। পড়ে আসলাম কিন্তু। প্রশমন বিক্রিয়া কি? অ্যাসিড ক্ষারে বিক্রিয়া করে লবণ যে উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয়। এরপর সে একটি বিকারে কিছু চুন নিয়ে তাতে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করে বিকারে কি ধরনের বিক্রিয়া করবে? সোজা কথা হচ্ছে চুনের সাথে ভিনেগার যোগ করতেছে। চুন হচ্ছে একটা ক্ষার আর ভিনেগার হচ্ছে একটা অ্যাসিড। এই বিক্রিয়া কি উৎপন্ন হবে? অ্যাসিড ক্ষারে বিক্রিয়া হচ্ছে, তার মানে প্রশমন বিক্রিয়া। শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছো, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না। পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম এ টু জেড যেই বোর্ড বই আছে আমাদের, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে, এই বইগুলো এ টু জেড পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে। ঠিক আছে, দাগানো লাগবে।
ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক আছে, পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে। ঠিক আছে, এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি, কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু বানান কি লিখলাম, হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো, আর নিজেরা যদি না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে। ঠিক আছে, এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও 2য় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে। ঠিক আছে, এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে, এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0 আমাদের এই কোর্সটা। ঠিক আছে, কোর্সের নাম কি SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, ICT 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে CQ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং ICT এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকাতে। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। ঠিক আছে, তোমরা এই যে ক্লাসটা করলা, এই ক্লাসটা হচ্ছে আমাদের 2025 সালের কোর্সের ক্লাস। ঠিক আছে, তো এই ক্লাসেই তোমরা দেখতে পারতেছো আমরা সব MCQ CQ সব কিছু আমরা গোছানো ওয়েতে সলভ করে দিছি। ঠিক আছে, আমাদের এই 2026 সালের যে কোর্স, এই কোর্সে আরও গোছানো এবং সাজেশন ক্লাসগুলো দেওয়া হবে এবং সেই সাজেশন থেকেই তোমার ইনশাল্লাহ কমন করবে। ঠিক আছে, পরীক্ষার আগে যেহেতু তুমি এই সবগুলো বই 13-14টা করে চ্যাপ্টার একসাথে পড়তে পারবে না, তখন সাজেশন পড়া লাগবে। ঠিক আছে, এই সাজেশন চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আমরা গোছায় দিতেছি আমাদের এই 2026 সালে কোর্সে। এবং 2026 সালে তো তোমার 26 সালের বই তো অবশ্যই পড়াইতেছি, কারণ 2025 সালের থেকে 26 সালের বইয়ে কিছুটা চেঞ্জ আছে। হ্যাঁ, যেই কোশ্চেনগুলো 2025 সালে পরীক্ষা আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, শেষ আমাদের এই পর্ব এইখানেই সমাপ্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ কি জানাবো, তোমরা তো এখন প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। ওকে, আচ্ছা কি কিছু বাকি আছে, আর কিছু বাকি নেই। ওকে, তাহলে এই ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।